মাধ্যমিক বাংলা 2027 জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর। মাধ্যমিক MCQ 3-5 প্রশ্ন উত্তর ও নামকরণ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে, যা তোমাদের দশম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো এক কিশোরের সাহিত্য জগতের প্রবেশের অভিজ্ঞতা, আত্মসম্মানবোধ ও বাস্তব উপলব্ধির কাহিনী। আজকের ক্লাসে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের সারাংশ ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই পোস্টে তোমরা গল্পের সারসংক্ষেপ, নামকরণের বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে, যা পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী দশম শ্রেণীর পাঠ্য প্রথম অধ্যায়। চলো উৎস ও পটভূমি দেখে নিই। জ্ঞানচক্ষু গল্পটি বিশিষ্ট বাঙালি সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের এখান থেকে লাইন ধরে প্রশ্ন আসতে পারে যে আশাপূর্ণা জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। তোমরা উত্তর দেবে, দেখে নাও, এই কুমকুম। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট দেখো। আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রধান লেখিকা, এটাও আসতে পারে, যিনি নারী জীবন, সামাজিক বাস্তবতা এবং শিশুদের মানসিক বিকাশের নানা দিক তুলে ধরেছেন তার লেখায়। জ্ঞানচক্ষু গল্পে শিশু মনের কৌতূহল, সাহিত্য সম্পর্কে উপলব্ধি এবং আত্মমর্যাদা বোধ স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। চলো জ্ঞানচক্ষু গল্পের সারাংশ। জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন। এইটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখবে যে জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র কে বা কাকে বলা হয়। তখন তোমরা উত্তরে লিখবে তপন বা তপনকে। যে ছোট থেকেই মনে করতো লেখকরা যেন এক বিশেষ জগতের মানুষ, সাধারণদের মতো তা চলাফেরা করেন না। কিন্তু তার এই ভুল ধারণা ভেঙে যায় যখন সে জানতে পারে তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী একজন লেখক। তপন অবাক হয়ে দেখে লেখক হওয়া সত্ত্বেও ছোট মেসো সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, ঘুমান, স্নান করেন, এমনকি দাড়ি কামান। মামার বাড়িতে আসার পর তপনও লেখালেখি শুরু করে এবং একটি গল্প লিখে ফেলে। ছোট মাসি তার লেখা জোর করে ছোট মেসোর হাতে তুলে দেয় এবং তিনি গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দেন। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, যে তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় ছাপা হয়েছিল। উত্তরে তোমরা লিখবে সন্ধ্যাতারা। ঠিক আছে? তো চলো নেক্সট। তপন উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু গল্পটি প্রকাশ হতে দেরি হয়। হঠাৎ একদিন ছোট মাসি ও মেসো পত্রিকা হাতে বাড়িতে আসে, যেখানে দেখা যায় গল্পটি প্রকাশিত হয়েছে। কিন্তু গল্পটি পড়ে তপন হতাশ হয়, কারণ সে বুঝতে পারে ছোট মেসো সংশোধনের নামে পুরো গল্পই পাল্টে দিয়েছেন। নিজের লেখা গল্পকে অপরিচিত মনে হওয়ায় সে দুঃখ পায় এবং সংকল্প করে যে ভবিষ্যতে নিজেই তার লেখা পত্রিকায় জমা দেবে, যাতে তার নিজের কর্তৃত্ব অন্য কেউ গ্রহণ করতে না পারে। এই উপলব্ধির মাধ্যমেই তপনের জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটে। নামকরণের তাৎপর্য নেক্সট দেখে নাও। গল্পের নাম জ্ঞানচক্ষু অন্তর্দৃষ্টি খুবই তাৎপর্যময়। শুরুতে তপন মনে করত লেখকরা সাধারণ মানুষের চেয়ে আলাদা। পরবর্তীতে
সে বুঝতে পারে লেখকরা সাধারণ মানুষের মতোই, কিন্তু আসল শিক্ষা সে পায় যখন তার নিজের গল্প প্রকাশিত হলেও নিজের লেখা বলে মনে হয় না। তখনই সে লেখক হিসেবে নিজের অধিকার এবং আত্মমর্যাদার গুরুত্ব বুঝতে পারে, যা তার জ্ঞানচক্র উন্মোচন ঘটায়। তাই গল্পের নামকরণ যথাযথ এবং বঞ্চনাধর্মী। চলো দেখে নিই জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ঠিক আছে, এমসিকিউ। তো 1 নম্বর, চলো, জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে? ওই যে বলেছিলাম লাইন ধরে কোশ্চেন বা প্রশ্ন আসতে পারে। তো উত্তর দেখে নাও, কুমকুম গল্প সংকলন থেকে জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে। 2 নম্বর দেখে নাও, তপন লেখকদের সম্পর্কে কী ধারণা পোষণ করত? উত্তর, তপন মনে করত লেখকরা সাধারণ মানুষের মতো নন, তারা ধরাছোঁয়ার বাইরে থাকা এক বিশেষ জগতের অন্য গ্রহের প্রাণী মানুষ। 3 নম্বর দেখে নাও, তপনের ছোট মেসো কী কাজ করতেন? ওই যে আগে যে প্যারাটা পড়লাম তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো ছিল কিন্তু, ঠিক আছে, ভালো করে দেখে নাও। উত্তর দেখে নাও, তিনি একজন অধ্যাপক ও লেখক ছিলেন। 4 নম্বর দেখে নাও, তপন কখন গল্প লিখতে শুরু করে? উত্তর, মামাবাড়িতে ছোট মাসির বিয়ের সময় সে প্রথম গল্প লিখে। 5 নম্বর, কোন পত্রিকায় তপনের গল্প প্রকাশিত হয়? উত্তর, সন্ধ্যাতারা পত্রিকায়। এটা বলেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর, তপন নিজের গল্প পড়ে হতাশ কেন হয়? উত্তর, কারণ তার ছোট মেসো সংশোধনের নামে পুরো গল্পটি পরিবর্তন করে দিয়েছিলেন, যা তপনের নিজের লেখা বলে মনে হয়নি। 7 নম্বর, গল্পের শেষের দিকে তপন কী সংকল্প করল? উত্তর, ভবিষ্যতে সে নিজেই তার লেখা পত্রিকায় জমা দেবে, যাতে অন্য কেউ তার লেখা বদলে দিতে না পারে। 8 নম্বর, জ্ঞানচক্ষু নামকরণের কারণ কি? উত্তর দেখে নাও, তপনের সাহিত্যিক জীবন ও আত্মমর্যাদার প্রতি তার উপলব্ধি তার জ্ঞানচক্ষু খুলে দেয়, তাই গল্পের নাম যথাযথ। পরবর্তী প্রশ্নগুলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, এমসিকিউ দেখে নাও, খুব ভালোভাবে দেখে নাও, ঠিক আছে, অপশানও দেওয়া আছে। 1 নম্বর, জ্ঞানচক্ষু গল্পটির রচয়িতা কে? আমি অপশানগুলো বলছি না, ডাইরেক্ট উত্তরটা বলছি, হ্যাঁ, তোমরা ভালোভাবে দেখে নাও। উত্তর খ, আশাপূর্ণা দেবী। 2 নম্বর, কথাটা শুনে কার চোখ মার্বেল হয়ে গেল? উত্তর খ, তপনের। 3 নম্বর, তপনের নতুন মেসোমশাই পেশায় কী ছিলেন? উত্তর গ নম্বর, অধ্যাপক, কলেজে পড়ান। এটা ভালোভাবে মনে রাখবে কিন্তু। 4 নম্বর, নতুন মেসোমশাই কী করেন বলে তপন প্রথম জানতে পারে? উত্তর খ, বই লেখেন। 5, তপনের সন্দেহ ছিল লেখকরা কাদের মতো মানুষ? তপনের সন্দেহ ভেঙেছিল। উত্তর দেখে নাও, ক, মেজ কাকা, ছোট মামা, বাবাদের মতোই মানুষ। 6 নম্বর, নতুন মেসোকে দেখে তপনের কি খুলে গেল? উত্তর জ্ঞানচক্ষু। 7 নম্বর, মেসোমশাই খবরের কাগজের কথা নিয়ে তর্ক করে শেষে কি বলে সিনেমা দেখতে চলে যান? উত্তর ক, এই দেশের কিছু হবে না, এই কথা বলে ছোট মেসোমশাই সিনেমা দেখতে চলে যান। 8 নম্বর, কি উপলক্ষে নতুন মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন? উত্তর খ, বিয়ে। 9 নম্বর, মেসোমশাইয়ের কিসে ছুটি চলছিল? উত্তর দেখে নাও, গ নম্বর, গরমে ছুটি। নেক্সট,
10 নম্বর, তপন মামার বাড়িতে কেন রয়ে গেছে? উত্তর খ দেখে নাও, ছুটি আছে বলে। 11 নম্বর, রত্নের মূল্য কার কাছে? উত্তর দেখে নাও, ক নম্বর জহরির কাছে। 12 নম্বর, তপনের গল্প পড়ে মেসোমশাই কি বলেছিলেন? উত্তর খ একটু কারেকশন করে দিলে ছাপতে দেওয়া চলে। নেক্সট 13 নম্বর, কোন পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা মেসোমশাই বলেছিলেন? উত্তর গ সন্ধ্যাতারা। 14 নম্বর, তপনের বয়সী ছেলে মেয়েরা গল্প লিখতে গেলে সাধারণত কি নিয়ে লেখে? উত্তর ঘ, এখানে সবকটিই হবে, ঠিক আছে। রাজা রানীর গল্প, খুন জখম অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া, এগুলো সবকটিই হবে, ঠিক আছে। তো ভালোভাবে উত্তরটা দেখে নেবে। 15 নম্বর, তপন তার গল্পে কিসের বিষয় নিয়ে লিখেছিল? উত্তর খ স্কুলে ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। 16 নম্বর, তপন কোথায় বসে তার আস্ত গল্পটি লিখেছিল? উত্তর খ 3তলা সিঁড়িতে। 17 নম্বর, গল্প লেখার জন্য তপন কোন খাতাটি নিয়েছিল? উত্তর খ হোম ট্যাক্সের খাতা। 18 নম্বর, তপন প্রথম গল্পটি কখন লিখেছিল? উত্তর খ দুপুরবেলা। 19 নম্বর, তপনের লেখা গল্পটি সর্বাগ্রে কে পড়েছিল বা কাকে সে দেখিয়েছিল? উত্তর গ ছোট মাসিকে। 20 নম্বর, ছোট মাসি তপনের চেয়ে বয়সে কত বড়? উত্তর খ বছর 8 21 নম্বর, গল্প পড়ে ছোট মাসি তপনকে কি সন্দেহ করে বলেছিল? উত্তর খ কোনোখান থেকে টুকলিফাই করেছে কি না এটা বলেছিল। 22 নম্বর, গল্প লেখার পর বাড়িতে তপনের কি নাম হয়ে গিয়েছিল? উত্তর ক কবি সাহিত্যিক কথাশিল্পী। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষায়, তোমরা ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। 23 নম্বর দেখে নাও, তপনের মনে কখন বুকে রক্ত ছলকে ওঠে? উত্তর খ ছোট মাসি আর মেশোর হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা দেখে। 24 নম্বর, পত্রিকায় ছাপা হওয়া তপনের গল্পটির নাম কি ছিল? উত্তর ক প্রথম দিন। 25 নম্বর, সূচিপত্রে লেখকের নাম কি দেওয়া ছিল? উত্তর খ শ্রী তপন কুমার রায়। 26 নম্বর দেখে নাও, ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে কি খাচ্ছিল? উত্তর গ ডিম ভাজা আর চা। 27 নম্বর দেখে নাও, চায়ের টেবিলে মেশো কি খাচ্ছিলেন? উত্তর খ শুধু কফি। 28 নম্বর, কে তপনের গল্পের আগাগোড়ায় কারেকশন করেছিলেন? উত্তর খ নতুন মেশো। 29 নম্বর, নিজের ছাপা গল্প পড়তে গিয়ে তপনের কি প্রতিক্রিয়া হয়? উত্তর খ সে বোবার মতো বসে থাকে এবং কি পড়ছে তা তার মাথায় ঢোকে না। লাস্ট 30 নম্বর, গভীরভাবে দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল? উত্তর খ নিজে গিয়ে নিজের কাঁচা লেখা ছাপতে দেবে। নেক্সট চলো আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 3 নম্বরের 3 মার্কস। প্রথম প্রশ্ন, তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণ কি? উত্তর দেখে নাও,
আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন জানতে পারে যে তার নতুন মেসোমশাই একজন লেখক এবং তার লেখা বই ছাপাও হয়। তপনের ধারণা ছিল লেখকরা তার বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষ হন না। কিন্তু সে যখন শোনে তার মেসোমশাইয়ের অনেক বই ছাপা হয়েছে, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো গোল হয়ে যায়, কারণ একজন জলজ্যান্ত লেখককে সে এর আগে কখনো এত কাছ থেকে দেখেনি। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, রত্নের মূল্য জহরির কাছেই। কথাটির তাৎপর্য জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে বুঝিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর দেখে নাও, জহরি হলেন সেই ব্যক্তি যিনি আসল রত্ন বা মণিমাণিক্যের সঠিক মূল্য নির্ধারণ করতে পারেন। আলোচ্য অংশে রত্ন বলতে তপনের লেখা গল্পটিকে এবং জহুরি বলতে তার লেখক মেসোমশাইকে বোঝানো হয়েছে। ছোট মাসি যখন তপনের লেখা গল্পটি জোর করে ছোট মেসোর হাতে তুলে দেয়, তখন তপন মুখে আপত্তি জানালেও মনে মনে বেশ পুলকিত হয়েছিল, কারণ তার মেসোমশাই নিজে একজন সত্যিকার লেখক। তপনের দৃঢ় বিশ্বাস ছিল একজন সাধারণ মানুষ নন, বরং একজন প্রকৃত লেখকই তার লেখার আসল কদর বা মূল্যায়ন করতে পারবেন, ঠিক যেমন একজন জহুরি আসল রত্ন চিনতে পারেন। 3 নম্বর দেখে নাও, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এবং কেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2027 পরীক্ষার জন্য। উত্তর দেখে নাও, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন কুমার রায়ের লেখা প্রথম দিন নামক গল্পটি ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে। কেন বলা হয়েছে? তপনের কাছে নিজের লেখা গল্প ছাপার অক্ষরে দেখাটা ছিল এক কল্পনাতীত ব্যাপার। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মতো একটা সাধারণ ছেলের লেখা গল্প সত্যি সত্যি ছাপা হতে পারে এবং তা হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। এই বিষয়টি তার কাছে এতটাই অভাবনীয় এবং অবিশ্বাস্য ছিল যে পত্রিকায় নিজের লেখা গল্প ছাপা হওয়ার বাস্তব ঘটনাটিকেও তার একটি অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল। নেক্সট, জ্ঞানচক্ষু গল্পের রচনাধর্মী প্রশ্ন উত্তর 5 নম্বর বড় প্রশ্ন। এটাও 3টে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের একটা কথা বলে রাখি যে এই তোমাদের নোট যে ভিডিওগুলো দিচ্ছি, তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য, সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো শুরু করি। 1 নম্বর, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কোন দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে? এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে চরিত্রের কোন উত্তরণ ঘটেছে তা আলোচনা করো। তো চলো দেখে নিই। উত্তর, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃত অংশে কিশোর চরিত্র তপনের দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে। দুঃখ ও অপমানের কারণ। তপনের লেখা প্রথম দিন গল্পটি তার নতুন মেসোমশাইয়ের হাত ধরে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়ে আসে। তপন যখন প্রবল উৎসাহে সেই গল্পটি বাড়ির সকলের সামনে পড়তে যায়, তখন সে আবিষ্কার করে যে গল্পের প্রতিটি লাইন তার কাছে সম্পূর্ণ নতুন এবং আনকরা। নতুন মেসোমশাই কারেকশনের নামে তপনের গল্পটি আগাগোড়ায় নিজের পাকা হাতে নতুন করে লিখেছেন। নিজের
সৃজনশীলতার এই অপমৃত্যু এবং অন্যের লেখা গল্প নিজের নামে ছাপা হয়নি হওয়ার গ্লানি তপনকে গভীরভাবে আহত করে। নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার মতো বড় দুঃখ অপমান তার কাছে আজ কিছু ছিল না। তো চলো নেক্সট, চরিত্রের উত্তরণ। এই নিদারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তপনের আত্মমর্যাদা বোধের জাগরণ ঘটে। খ্যাতির মোহ থেকে বেরিয়ে এসে সে বাস্তবের কঠিন রূপটি চিনতে পারে। সে গভীরভাবে সংকল্প করে যে ভবিষ্যতে যদি কখনো সে তার লেখা ছাপতে দেয় তবে সে নিজে গিয়ে দিয়ে আসবে। নিজের লেখা কাঁচা হোক তাতে ক্ষতি নেই, ছাপা হোক বা না হোক। অন্যের দয়া নিয়ে সে আর কখনো নিজের নামে গল্প ছাপাবে না। এই আত্মনির্ভরশীলতা এবং স্বাভিমানের প্রতিষ্ঠাই হলো তপন চরিত্রের মানসিক উত্তরণ। তো নেক্সট চলো 2 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখবে 3 স্টার দিয়ে, ঠিক আছে? তো চলো উত্তর দেখে নিই। সাহিত্যের নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে রচনার মূল সুর বা কেন্দ্রীয় ভাবটি ফুটে ওঠে। জ্ঞানচক্ষু শব্দের আন্তরিক অর্থ হল অন্তর্দৃষ্টি বা প্রকৃত জ্ঞান লাভ। আশাপূর্ণা দেবীর এই গল্পে প্রধান চরিত্র তপনের 2 বার জ্ঞানচক্ষু উন্মিলনের কথা বলা হয়েছে। প্রথম জ্ঞানচক্ষু উন্মিলন কিশোর তপনের বদ্ধমূল ধারণা ছিল যে লেখকরা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে কোনো আকাশ থেকে পড়া জীব। কিন্তু তার নতুন মেসোমশাই, যিনি পেশায় একজন কলেজের প্রফেসর এবং সত্যিকারের লেখক, তাকে খুব কাছ থেকে দেখে তপনের প্রথমবার জ্ঞানচক্ষু খুলে যায়। সে বুঝতে পারে লেখকরাও তার বাবা বা কাকাদের মতোই দাড়ি কামান, সিগারেট খান এবং সাধারণ জীবনযাপন করে। নেক্সট, দ্বিতীয় ও প্রকৃত জ্ঞানচক্ষু উন্মিলন। তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খোলে গল্পের একেবারে শেষে। তার লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে সে জানতে পারে যে মেসোমশাই কারেকশনের নামে গল্পটি আগাগোড়াই পরিবর্তন করে দিয়েছেন, অর্থাৎ তার নিজের কর্তৃত্ব সেখানেই কিছুই নেই। এই ঘটনায় তার শিশুসুলভ রোম্যান্টিক কল্পনার মোহভঙ্গ হয়। সে বুঝতে পারে অন্যের দাক্ষিণ্যে পাওয়া প্রতিষ্ঠা আসলে চূড়ান্ত অপমানের। এরপর সে সংকল্প করে যে নিজের কাঁচা লেখা সে নিজেই ছাপতে দেবে। সার্থকতা লাস্ট। তপনের এই আত্মমর্যাদাবোধের জাগরণ ও বাস্তববোধের উন্মেষই হলো প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মিলন। তাই গল্পের বিষয়বস্তু ও অন্তর্নিহিতভাবে সঙ্গে সামঞ্জস্য রেখে জ্ঞানচক্ষু নামকরণটি সর্বাংশে সার্থক ও যথাযথ। নেক্সট, রচনাধর্মী প্রশ্নের মধ্যে লাস্ট 3 নম্বর, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। দিনটি কার কাছে, কেন সবচেয়ে দুঃখের দিন ছিল? সেই গভীর দুঃখের মুহূর্তে সে কি সংকল্প করেছিল? উত্তর দেখে নাও। আলোচ্য উদ্ধৃতিতে কিশোর তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনের কথা বলা হয়েছে। সবচেয়ে দুঃখের দিন হওয়ার কারণ, তপনের জীবনে যেদিন সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা ছিল সেই দিনটি তার কাছে চরম দুঃখের হয়ে ওঠে। ছোটো মাসি ও নতুন মেসোমশাই যেদিন সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যা নিয়ে তাদের বাড়িতে আসেন, তখন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় যে তপনের গল্প ছাপা হয়েছে। কিন্তু পত্রিকাটি হাতে নিয়ে
মায়ের কথায় তপন যখন গল্পটি পড়তে শুরু করে তখন সে বিস্ময় ও বেদনায় হতবাক হয়ে যায়। সে দেখে গল্পের প্রত্যেকটি লাইন তার কাছে সম্পূর্ণ অপরিচিত। মেসোমশাই কারেকশনের অজুহাতে তার লেখা গল্পটি আগাগোড়ায় বদলে নিজের পাকা হাতে লিখে দিয়েছেন। এর ফলে বাড়ির সবাই মেসোর মহত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়। আর তপনের নিজের সৃজনশীলতা চরমভাবে উপেক্ষিত হয়। নিজের নামে অন্যের লেখা গল্প পড়ার এই নিদারুণ গ্লানি ও অপমানবোধের কারণে দিনটি তপনের কাছে সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছিল। তপনের সংকল্প। এই গভীর দুঃখ অপমানের মুহূর্তে ছাদের উপর দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে তপন একটি দৃঢ় সংকল্প করে। সে ঠিক করে যে যদি ভবিষ্যতে কখনো তাকে লেখা ছাপতে দিতে হয় তবে সে অন্যের উপর নির্ভর না করে নিজে গিয়ে লেখা জমা দিয়ে আসবে। তার নিজের কাঁচা লেখা ছাপা হোক বা না হোক তাতে তার কোনো আক্ষেপ থাকবে না। এই ছিল তোমাদের জ্ঞানচক্ষু গল্পের সম্পূর্ণ প্রশ্ন উত্তর, MCQ SCQ রচনাধর্মী। ঠিক আছে, তো তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক অথবা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হাই করলে আমি গ্রুপে জয়েন করিয়ে নেবো। ঠিক আছে, তো একটা সাবস্ক্রাইব প্লিজ। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে শেয়ার করে দাও অন্য বন্ধুদের কাছে। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের বাংলা সাজেশান। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।